কিভাবে কথা বললে আমার সামনে যে অডিয়েন্স আছে, আমি কিভাবে অ্যাক্ট করলে সে আমার কথা শুনবে। এখানে নিয়ে আসছেন, কয়টা টাকা দিবেন পকেটে, দাম আছে তো সমস্ত কিছুর। রিপোর্টারেরই আসলে প্রেজেন্টার হওয়া উচিত। মানে এমন কোনো প্রডিউসার নাই, যখন আমি সময় টিভিতে নিউজ পড়া শুরু করি আমাকে গালি দেয় নাই, পরে আস্তে আস্তে ঠিকই এরকম হয়ে যেতাম কারণ এতগুলো আইটেম। এমন সংবাদ উপস্থাপনাও আমরা দেখছি খুবই তুচ্ছ তাচ্ছিল্য বিষয়। ওদের টেলিভিশন দেখবেন কোনো বিজ্ঞাপন নাই কেন? যেহেতু এই পারের মানুষ, আমরা জীবনে কোনোদিন তাদের নাম শুনি নাই, এক ধরনের চুলকানি তৈরি হবে, আগ্রহ তৈরি হবে। তো ফান্ড দিচ্ছে দল, সেই দলের যেই এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য যত রকমের প্রপাগান্ডা লাগে, যত রকমের প্রচারণা লাগে, সমস্ত কিছু টেলিভিশন দেওয়া হয়। সংবাদ উপস্থাপনায় আমি যদি বলি, মানে আমরা যখন হলে ছিলাম বিশ্ববিদ্যালয় জীবনে, আমরা ডালিম ভাই যখন আসতো একুশে টেলিভিশনে, ডালিম ভাইয়ের ভয়েস শুনলে মনে হতো যে না, ডালিম ভাই এখন খবর পড়তেছে। এক্স্যাক্টলি। আমি এটা আমার ওপিনিয়ন বলছি, মানে ডালিম ভাইয়ের পরে আর কাউকে আমি আসলে ব্যক্তিগতভাবে কাউকে রিকগনাইজ করি নাই, এক্সেপ্ট ইউ। ফারাবি হাফিজ সংবাদ পড়তেছে এবং ফারাবি হাফিজের কাছে সংবাদ উপস্থাপনা মানে হচ্ছে সে ওই জিনিসটাকে ওন করে, ইটস জাস্ট লাইক আ প্লে, এবং এত সুন্দর করে আরাম করে সে উপস্থাপনা করছে। না, এই জন্যেই ডালিম ভাইয়ের কথা বললেন না, মানে এমন কোনো প্রডিউসার নাই, যখন আমি সময় টিভিতে নিউজ পড়া শুরু করি আমাকে গালি দেয় নাই, এই ঠিক হয়ে বসো। আমরা তো নিউজ পড়তে হয় কাইন্ড অফ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর এই আয়োজনে, এইভাবে বসে, তাই না? এখন আমার ধরনটা হইল কি, চ্যানেল 20 মানে সময়ের, বিশেষ করে আমি যখন শুরু করি, এই ধরনটা কিভাবে স্টাবলিশড হয়েছে। সময় টিভি, মানে আমরা তখন স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ি, এত কম টাকা দিয়ে চিন্তা করতে যত রকমের খাটায় নেওয়া যায়। হ্যাঁ, সারাদিন রিপোর্ট করতাম, তারপরে ঘেমে টেমে এসে অফিসে ওয়াশরুম ছিল, শাওয়ার নেওয়ার সুযোগ ছিল, সেখানে আমাদের কাপড় চোপড় থাকতো, কাপড় তুমি রিপোর্ট করে এসে প্যাকেজ বানাইয়া ধরায় টরায়, এরপর তুমি যাই গোসল করো, গোসল করে ঠিকঠাক মতো পরিষ্কার হয়ে সংবাদ পড়ো, এবার কাপড় চোপড় পরে টাইটি পরে এবার সংবাদ পড়তে বসো, মেকআপ টেপ লাগায়। এখন আমি তো উপর দিয়ে মেকআপ লাগাইছি, এখন আমি আসলে তো ভেতর দিয়ে টায়ার্ড। আমি কোথায় গেছি সেই সাভারে, সকাল 7টায় উঠে গেছি, আসতে আসতে বিকাল 3টা, আমার 7টার সময় নিউজ। আমি ওই 3টার সময় এসে একটা রিপোর্ট ধরাইয়া তারপরে আমি আবার রেডি হইলাম গোসল করে, দেন আমার কাপড় চোপড় চেঞ্জ করে আমাকে বসাই দেওয়া হলো ক্যামেরার সামনে। আমি প্রথমে শুরু করলাম এইভাবে ঠিকই, পরে আস্তে আস্তে ঠিকই এরকম হয়ে যেতাম কারণ এতগুলো আইটেম, সিরিয়াসলি এতগুলো আইটেম। মাঝে মাঝে একদিন আমার এমডি জো ভাই একদিন কানে টকব্যাক থাকে আমাদের তো আসলে ইনস্ট্রাকশন দিতে দেয় পেছন থেকে কেউ। প্রডিউসার যখন বলল যে ফারাবি, আমি শুনি যে ভয়েসটা ডিফারেন্ট, আমি বুঝলাম যে জো ভাই আমাদের মালিক। জি ভাই, আপনি? আমি আবার ঠিক হয়ে বসলাম, তোমাকে কি বালিশ এনে দিব? মানে আমি এরকম শুয়ে যাচ্ছিলাম। তো প্রোডাকশনের যারাই কাজ করতো তারা আমাকে নিয়ে আসলে এত অস্বস্তিতে থাকতো এবং আমাকে এই কথাই বলতো, ডালিম ভাইয়ের কথা বললেন না, তুমি ডালিম হইতে চাও, এত সোজা ডালিম হওয়া। তা আমি কিন্তু ওইভাবে ডালিম ভাইকে ফলো করে যাবি এরকম হয়ে যেতাম তা না, এটা আমার ন্যাচারাল। এটা ন্যাচারালি এটা আমাকে মানে একটা রিকগনিশন দিচ্ছে। মানে ফাইনালি আমরা যদি বলি যে পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে। এক্স্যাক্টলি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যেহেতু আমি জার্নালিজমের সাথে ছিলাম, আমি যেহেতু অনেক বছর সাংবাদিকতার সাথে যুক্ত, ডিরেক্টলি ফিল্ডে রিপোর্টিং করেছি, আমি একটা অভিজ্ঞতার কথা বলি। এই যে তখন আমি এটিএন নিউজে 2010-এ সম্ভবত চুড়িহাটটা চকবাজারের সাথে যেখানে আগুন লাগলো, 140 জন প্রায় মানুষ মারা গেল, একটা বিয়ে বাড়িতে প্রোগ্রাম ছিল, রাত 9টা থেকে শুরু করে সকাল পর্যন্ত আগুন জ্বলে এবং 140 জন মানুষ, প্রায় মনে হয় 137 জন মেবি, এবং সে বিয়ের প্রোগ্রামে যমজ বোনের বিয়ে ছিল। পরবর্তীতে শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী বিয়ে দিলেন, উনি মা সেজে। তো সেইখানে আমি যখন সাংবাদিক হিসেবে ওখানে গেলাম, একটার পর একটা লাশ যখন আনা হচ্ছে, আমরা তখন নিজেই মানে হয়ে যাই, আসলে ওয়ার্কার হয়ে যাই। মানে জার্নালিজম করতে গিয়ে যখন আমরা নিজেরা এই রকম ডিজাস্টারের মধ্যে যাই, আমাকে নিজেও তো আমি একটা মানুষ, দিন শেষে আমরাও ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাই যে আমাকে এখন কিছু করতে হবে, কাউকে বাঁচাইতে হবে, কাউকে পানি দিতে হবে। আমি একটা মানুষকে ধরে যখন উঠাচ্ছি, ওই মানুষের হাত ধরে যখন আমি উঠাইলাম, ওই হাতের এই অংশ, এখান থেকে যে মাংস, সেটা আমার হাতের মধ্যে চলে আসছে, দগদগে একদম। সো আপনি এই অভিজ্ঞতা যখন আপনি টেলিভিশনে বলবেন, আপনি যখন এরপরই একটা আগুন লেগে একটা মানুষ মারা যায়, এটা কিন্তু নিয়মিত ঘটনা। বার্ন ইউনিটে আপনি যান, নিয়মিত ঘটনা।
আমাদেরকে সাংবাদিকতার একটা বেসিক কাজ ছিল, তোমার আজকে রিপোর্টিং নাই। আমি যখন ফ্রেশার, তুমি মর্গে যাও, আমি ভয় পাই, আমি মৃতদেহ, আমি লাশ অনেক ভয় পাই, যে আত্মহত্যা করে আমি অনেক ভয় পাই। সো এরপরে আমাকে জোর করে ওখানে পাঠানো হইলো। আমি নাক টাক চেপে টেপে যে দেখলাম যে মানুষ, নিথর দেহ, কিভাবে একটা পোড়া মানুষকে নিয়ে আসা, এটা নিয়মিত ঘটনা। এগুলো আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়া হয়। সো যখন আমি ওই শিক্ষাটা পেয়ে যখন আমি ক্যামেরার সামনে বসি খবর পড়তে, যখন আমি এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখি, তখন আমার ওই মানুষগুলোর কথা মনে পড়ে, তার স্বজনদের কথা মনে পড়ে, আহাজারি মনে পড়ে, তখন ওই ক্যারেক্টারের মধ্যে নিজেও ঢুকে যায়। তাহলে এখানে একটা বিষয় আমরা একটু সংযোগ করব কিনা, যে একজন রিপোর্টারেরই আসলে প্রেজেন্টার হওয়া উচিত বলবো কিনা এইভাবে, কারণটা হচ্ছে উনি তো আসলে ফিল্ড থেকে সংবাদটা নিয়ে এসছেন, উনি ফিলিংসটা বোঝেন, সো বলার ক্ষেত্রে উনি ওই ফিলিংসটাকে বেন্ড করতে পারবেন। এক্স্যাক্টলি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, দেখেন ওয়েস্টার্ন মিডিয়াতে, বিবিসিতে আপনি দেখেন, যারা নিউজ পড়ে, প্রোগ্রাম করে, সবাই হচ্ছে বয়স অ্যাটলিস্ট 40, মানে 40+, 50+, 60+, এরা কেন? এবং এরাই হচ্ছে টেলিভিশনটা চালায়, টেলিভিশনের কাইন্ড অফ সিইও তারা, মালিক তারা। বাংলাদেশে আমাদের লিগেসিটা আসছে বিটিভি দেখে। বিটিভিতে এরকম করে বসে, যার ভয়েস কণ্ঠ অনেক মোটা, সেই নিউজ পড়তে পারে। সো এরকম বসে একটা সামনে অটো স্ক্রিপ্ট থাকে, ওটা দেখে দেখে পড়ে দাও। সো আমাদের বেসরকারি টেলিভিশনগুলো আমরা ওইভাবেই ফলো করে আসছি। কিন্তু আপনি যদি তাদেরকে দেখেন, এখনো আমরা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়াই ফলো করি। আমরা এই যে কাপড় চোপড় ওয়েস্টার্ন, ইংলিশ শার্ট পরি, আমাদের ড্রেস এগুলো না, আমরা ওদের কাছ থেকে শিখি, স্মার্টনেস ওদের কাছ থেকে শিখি। কিন্তু এই জায়গায় আমাদের ব্যতিক্রম একটা ব্যাপার ঘটে গেছে, যে টেলিভিশনগুলোতে আলটিমেটলি আপনার এই প্রোগ্রাম দেখবে কিনা, আপনি হচ্ছেন এইটার ধরেন কাইন্ড অফ সবকিছু। আপনি নিজে জানেন যে আমার এই প্রোগ্রাম দেখলে টাকা আসবে কিনা। দিন শেষে এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তৈরি করতে এখানে অনেকগুলো ক্যামেরা বসানো, এখানে অনেকগুলো লাইট বসানো, এই চেয়ার টেবিল সবকিছুতে একটা দাম আছে। আপনার সময়ের, আমার সময়ের, আমাকে এখানে নিয়ে আসছেন, কয়টা টাকা দিবেন পকেটে, দাম আছে তো সমস্ত কিছুর। দিন শেষে এই যে ধরেন 40 মিনিটের একটা প্রোগ্রাম তৈরি করতে আপনার 2 লাখ টাকা খরচ হবে। এই 2 লাখ টাকা আপনার কিভাবে উঠে আসবে? এটা আপনি জানেন, এটা আপনি জানেন। সো দ্যাট ইজ ওয়াই আপনি এটার মালিক, দ্যাট ইজ ওয়াই আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, যে ভাই আমি এইটা হইলে আমি প্রোগ্রাম করবো না, হলে করবো না। কারণ আমি জানি টেলিভিশন চালাইতে কি লাগে। এক্স্যাক্টলি ওই প্রেজেন্টাররা জানে টেলিভিশন চালাইতে কি লাগে। এক্স্যাক্টলি ওই প্রেজেন্টাররা জানে আমি কিভাবে কথা বললে আমার সামনে যে অডিয়েন্স আছে, আমি কিভাবে অ্যাক্ট করলে সে আমার কথা শুনবে। এখানে নলেজ ফ্যাক্টর। বাংলাদেশের প্রেজেন্টেশনে যেই ঝামেলাটা হয়ে গেছে, সেটা হচ্ছে যা লেখা আছে পড়ে দাও বাবা, ব্যাস। কিন্তু এর বাইরে প্রেজেন্টেশন হচ্ছে এরকম হওয়া উচিত যে আমি জানি, সো আমি সামনে বসছি। কিন্তু বিষয়টা খুব সূক্ষ্ম মনে হয় আমার কাছে। একটু আগে যে প্রসঙ্গটা আসলো ফারাবি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক এখানে কিন্তু ভিউজটাই আলটিমেটলি ফ্যাক্ট। আমি যদি সোশ্যাল মিডিয়ার জায়গাতে বলি, আমাদের দেশে এখনো হচ্ছে না এরকম। ওপর বাংলায় আমি যদি 2-1টা উদাহরণ দিই, আমি একদম স্পেসিফিকলি বলবো না, কিন্তু আমার দর্শকরা বুঝবেন। এমন সংবাদ উপস্থাপনাও আমরা দেখছি, খুবই তুচ্ছ তাচ্ছিল্য বিষয়, এবং যেটা আসলে কোনো বিষয়ই না, সেই বিষয়ের উপরে সংবাদ উপস্থাপনা, এবং দেখা গেল এমনভাবে উপস্থাপন হচ্ছে ইস কাইন্ড অফ জোকিং, মানে দৌড়াচ্ছে, স্ক্রিনের কাছে যাচ্ছে, আবার চলে আসছে, এবং এটাকে হাইপার করে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক সংবাদ শেষ হওয়ার পরেই লেগে যাবে। আপনি যাদেরকে ইন্ডিকেট, আমার মনে হয় সবাই জানে, আপনার দর্শকরা সবাই জানে আপনি কাকে কি বলছেন। আমি কলকাতায় এরকম একটা টেলিভিশনের ভিজিটে যাই, তো আমি যে সাংবাদিকের মাধ্যমে গেছে আমার বন্ধু, সে বলল যে আমাদের এখানকার টেলিভিশনের স্ট্রাকচারটা ডিফারেন্ট। ওকে, ডিফারেন্ট মানে যে তুমি যদি বাংলাদেশের সাথে মিলাও হবে না। আমি গিয়ে দেখলাম যে একটা ফ্ল্যাটের মধ্যে একটা টিভি। ওকে, আপনি এই যে একটা টেলিভিশনের সেটে এসে বসা না, এখানে ধরেন যে এখানে 2000 স্কোয়ার ফিট শুধুমাত্র একটা সেটের জন্য আমরা ব্যবহার করি, 2000 স্কোয়ার ফিট। পুরা টেলিভিশনের স্টেশনই হচ্ছে 2000 স্কোয়ার ফিট। ওদের রেডিও আছে এরকম অনেক ছোট ছোট। আমি যেহেতু রেডিওতে কাজ করছি, আমি একটু যোগ করলাম আর কি। হ্যাঁ, তো ওইখানে আমি গিয়ে দেখলাম যে তাহলে তোমাদের, আপনি খেয়াল করবেন ওদের টেলিভিশনে কোনো বিজ্ঞাপন নাই। বিজ্ঞাপন নাই কেন? আপনার টেলিভিশন দেখেন একজন বিজ্ঞাপন দেয়, অল টাইম রেড, একটা বিজ্ঞাপন না? ওদের টেলিভিশন দেখবেন কোনো বিজ্ঞাপন নাই কেন? ওদের টিভি কেউ দেখে না। ওটা একটা শো, কি টাইপের বলে, মানে আপনাকে টাকা দিলে আপনি কাজ করবেন, আপনি টাকা দিয়ে ওখানে বলবেন যে আজকে কিবরিয়ার জন্মদিন, তুমি একটু শুভেচ্ছা জানাই দাও, বানিয়ে দাও, এবং এর সুন্দর একটা অনুষ্ঠান বানিয়ে দাও। এক্স্যাক্টলি তাই। ওকে, এখন বাংলাদেশি শুনিয়ে, সেটা আবার পলিটিক্যাল দিক চলে যাচ্ছে, বাংলাদেশি শুনিয়ে কেন বলছে সেটা কেউ তাকে পেমেন্ট করছে কিনা আমার জানা নেই। এটা মানুষ দেখছে, কিন্তু এইটা মানুষ দেখছে। রাইট।
যেহেতু এই পারের মানুষ আমরা জীবনে কোনোদিন তাদের নাম শুনি নাই, নাম উল্লেখ করলাম না, মানে ইস্যুটাও তো খুব কমন ইস্যু না, রাইট, নাম শুনি নাই, কিন্তু এই পাশে যেহেতু এক ধরনের এটা বললে এক মানুষের এক ধরনের চুলকানি তৈরি হবে, আগ্রহ তৈরি হবে বা একটা আশা তৈরি হবে একটা গ্রুপের, তাদেরকে ফোকাস করার জন্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওই যে আমি আমার যে বন্ধুর কথা বললাম, ও বলল যে এটা তোমাদের টেলিভিশনের সেটআপের মতো না, যে একটা বেসরকারি প্রতিষ্ঠান একটা চ্যানেল বানিয়েছে, তারা তোমাকে দিয়ে প্রোডাক্ট তৈরি করবে, নিউজ তৈরি করবে, সেটা সেল হবে, চ্যানেলগুলো চলবে, প্রফিট করবে, তাই তো? আমাদের সেই উদ্দেশ্য না, এটা হচ্ছে দল চালায়। আমি বিজেপির, আমি কংগ্রেসের, আমি তৃণমূলের। ওকে, সো ফান্ড দিচ্ছে দল, সেই দলের যেই এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য যত রকমের প্রপাগান্ডা লাগে, যত রকমের প্রচারণা লাগে, সমস্ত কিছু টেলিভিশন দিয়ে হয়। মেসেজটা ক্লিয়ার কিনা?